এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই দিন দেখার লাইগে জন্ম দিছিলাম তোরে, এরা কারে বিয়া করে আনছস? ভয়ে ইফাতের শেরওয়ানির হাতা খামচে ধরল পায়রা। এই প্রথম তার আশেপাশে বাবা মা নেই। ইফাত বাদের সব অপরিচিত মুখ। মির্জাবাড়ির নারীরা অতি প্রয়োজন ছাড়া তেমন একটা বাহিরে বের হন না, যার কারণে তাদের মুখগুলো অনেকের কাছেই অচেনা, অপরিচিত। ইফাত আর চোখে দেখে নিল পায়রাকে। আমিনার মায়ের উদ্দেশ্যে বলল, ওকে তোমার ঘরে নিয়ে যাও তো আপা। আর হ্যাঁ, একেবারে নতুন বউ সাজিয়ে দিবে। আমার আলমারিতে সব রাখা আছে, নিয়ে যাও। আমিনার মা মাথা নাড়িয়ে এগিয়ে এলো পায়রার কাছে। মাহবুবার ননদ নিবেতা বললেন, সে কি এখন এই করে নিয়ে যাব? কেন, এখনো তো রাত হয় নাই। বাড়ির ভিতরে সবাই তো নতুন বউ দেখার লাগা তখন অপেক্ষা করে বসে আসছিল। রাত হওয়ার জন্য কি এখন অপেক্ষা করতে হবে নাকি? আমার বউ আমি দেখব, আর কারোর দেখার প্রয়োজন নেই। বেশি ইচ্ছে জাগলে কাল পর্যন্ত অপেক্ষা কইরো। ও এখন বিশ্রাম নিবে, কেউ বিরক্ত করো না ওকে। পায়রা ইফাতের মুখশ্রীতে তাকালো। ইফাত ইশারায় যেতে বলল তাকে। আমিনার মা তার হাত ধরতে যাবে তখনই এগিয়ে এলো কোহিলি। বলল, আমার সাথে আমার ঘরে আসো। পায়রাকে নিয়ে যেতেই সোফায় বসে পড়ল ইফাত। মাহবুবা বেগম এগিয়ে এলেন, প্রশংসা করে বললেন, এই চেয়ারম্যানের মাইয়ার থেকে এই মাইয়াটারে বেশি সুন্দর, বয়সও কম। ইফাত, তোর পছন্দ আছে? ইফাত মৃদু হেসে বলল, আপনারও পছন্দ হয়েছে বড় আম্মা? পছন্দ না হওয়ার কি আছে, ঠিক কামই করছস, আমি তোরে সমর্থ করি। শরীর জ্বলে উঠল ইসমেতারার। নেওয়াজ মির্জা ঘরে চলে গেছেন অনেক আগেই। সতীনের উদ্দেশ্যে ঝাঁঝালো কণ্ঠে ইসমেতারা বললেন, তুমি তো সমর্থন করবাই, কারণ তোমার ফোলার লগে তো আর অগঠন ঘটে নাই। ঘুরছে আমার ফোলার লগে, কপাল ফুটছে আমার ফোলার। আমার পোলা তোমার পোলার কিরে? তোর মনে সত্যি অনেক হিংসা। তুই আমার পোলারে সৎ পোলার চোখে দেখলেও আমি কখনো ইপ্তিরে সৎ পোলা মনে করি নাই, বুঝছস? কেন যে এমন করতাছস সব বুঝি। লোভ কমা, যৌতুক ভোগ করতে পারস নাই বইলা জলতাছে তোর। কি ভাবস বুঝি না? মাথা থেকে কাপড় সরিয়ে শাড়ির আঁচলটা কোমরে বাঁধলেন ইসমেতারা। আজ যাই হয়ে যাক, সতীনকে তিনি ছাড়বেন না। ইফাত সোফায় পা তুলে বসলো। অনেকদিন পর আজ মায়েদের মধ্যে কোমর বেঁধে ঝগড়া হবে, যা একদম মিস করা যাবে না। পায়রাকে সঙ্গে নিয়ে নিজের ঘরে এলো কোহিলি। বিছানায় বসলো। আমিনার মা গেল ইফাতের ঘর থেকে শাড়ি গহনা নিয়ে আসতে। আসার সময় সঙ্গে করে নিয়ে এলো খাবার। কোহিলি জোরপূর্বক তাকে খাইয়ে দিল। সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম নিতে বলল। লাল বেনারসি শাড়ি পরে বাসর ঘরে বসে আছে পায়রা। হাত দুখানা মেহেদি রাঙা। কোহলি জোর করে সে সন্ধ্যায় মেহেদি পরিয়ে দিয়েছে তার হাতে। অশান্ত চোখ জোড়া দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে পুরো ঘরটা। বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত হয়েছে খাট। গত রাতটাও পায়রা কেটেছিল বিরহে, অথচ আজ জীবনে নেমে এসেছে অমূল পরিবর্তন, যা সে কল্পনাও করতে পারেনি। পরিবারের কথা খুব মনে পড়ছে, চিন্তা হচ্ছে বাবা মাকে নিয়ে। তৎক্ষণাৎ দরজা খোলার শব্দ হলো। মুখ তুলে তাকালো পায়রা। আতঙ্কিত হয়ে ওঠে মন। ক্ষণপল্লব কেঁপে উঠে মনে হতে লাগলো কেউ তার হৃদয়ে হাতুড়ি পেটা শুরু করে দিয়েছে। দরজা আটকে বিছানায় এসে ধপাস করে বসে পড়ল ইফাত। দৃষ্টি সদ্য বিয়ে করা স্ত্রীর দিকে। গাঢ় দৃষ্টিতে চোখ বুলায় তার মুখশ্রী সহ সারা দেহে। হাত বাড়িয়ে গাল ঠোঁট ছুঁয়ে দেয়। অকস্মাৎ এমন স্পর্শে কেঁপে ওঠে পায়রা। বুড়ো আঙ্গুল দিয়ে স্ত্রী চোখের পানি মুছে দেয় ইফাত। হাতটা এবার নিজের বুকের বাঁ পাশে রাখে। চোখে তার উন্মাদনা মোহমায় নৈশাতুর কণ্ঠে বলে ওঠে, এখানে না খুব ব্যথা করছে সোনা, জায়গাটা শূন্য শূন্য লাগছে। একটু মাথাটা রাখবে, দম বন্ধ হয়ে আসছে আমার, একটু জড়িয়ে ধরবে। অভ্যন্তরে কম্পন হলো পায়রার। খুব মায়া হলো ইফাতের কথায়। লোকটার কথা এত মায়া কেন? লজ্জার ভয়ে এগোতে পারল না পায়রা। ঘাপটি মেরে বসে রইল নিজ স্থানে। ইফাত বলে উঠল, ধরবে না জড়িয়ে, রাখবে না মাথা? তুমি কি চাও শেষ সময় এসে আমি মরে যাই, একটু ভালোবাসার অভাবে মরে যাই? এটাই তুমি চাও, তাই না? শব্দ করে কেঁদে উঠল পায়রা। স্ত্রীর চোখের পানি চোখে দেখে বিচলিত হয়ে গেল ইফাত। সকল দূরত্ব গুছিয়ে নিজ দায়িত্বে জড়িয়ে ধরল পায়রাকে। মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, কাঁদছ কেন পায়রা? বিয়েতে কি তুমি খুশি নও? অপরিস্ফুট স্বরে পায়রা প্রশ্ন করল, বাবা রাজি না হলে সত্যি কি আপনি আমায় মেরে ফেলতেন? চমকায় ইফাত। পাল্টা প্রশ্ন করে, এই কারণে কাঁদছিলে তুমি? না। তাহলে?
বিয়ে শেষ হতেই বাবা পিয়াসা এবং মাকে নিয়ে চলে গেল। একবারের জন্য আমার সঙ্গে কথা বলল না। বাবা কি রাগ করেছে, কষ্ট পেয়েছে? জানি না। ইফাতের সোজাসাপটা উত্তর। দুজনের মধ্যে নীরবতা। পায়রার কান্নার বেগ কমে এলো। ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ ভেসে আসছে। ইফাতের পুরো দেহ শীতলতায় ছেয়ে গেছে। নিজের ভালোবাসাকে সে নিজের করে পেরেছে তাকে ছুতে। এখন আর নেই কোনো বাধা। অথচ এতগুলো দিন শুধু চোখের তৃষ্ণা মেটানোর জন্য কত কিছুই না করেছে ইফাত। নিজেকে পাগল পাগল মনে হয়েছে বারংবার। নীরবতার পর ইফাত বলে উঠল, আমি তোমায় ভালোবাসি পায়রা। ভালোবাসার মানুষকে কি নিজ হাতে মেরে ফেলা যায় কখনো? তাহলে সবার সামনে বললেন যে? না বললে এখন তোমার জায়গায় অন্য কেউ থাকতো। পায়রাকে সোজা করে বসালো ইফাত। তার দিকে ঝুঁকে মোহময় কণ্ঠে বলল, অত এক্সপ্লেন দিতে পারবো না। এখন শুধুই আদর করব। একটু বাধা দিবে না আমায়, না হলে কিন্তু খুব রাগ করব। পায়রা হতবিহ্বল হয়ে তাকিয়ে থাকে স্বামীর পানে। মুখে কিছুই আটকায় না। ইফাত এগিয়ে যায় স্ত্রীর অতি নিকটে। গাঢ় আলিঙ্গনে আবদ্ধ করে নেয় নিজের সঙ্গে। চুম্বনে পুরো মুখশ্রীতে ভরিয়ে দেয়। লজ্জায় কুকড়ে যায় পায়রা। আবার তৈরি করে নেয় দূরত্ব। পায়রা চমকিত নয়নে তাকায়। ইফাত ম্লান হেসে বলল, তোলা থাক বাকিটা। আর 1 মাস পরেই তো তোমার HSC পরীক্ষার ফলাফল ভালো না হলে দেখা যাবে তোমার বাবা এসে আমাকে চেপে ধরেছেন। সব দোষ এসে পড়বে আমার উপর। আমি অত দোষের ভাগিদার হতে চাই না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পায়রা। ইফাত ভ্রু যোগল কুঁচকে নিল। জিজ্ঞেস করলো, তাকিয়ে আছো কেন? তুমি কি চাইছো আমি তোমার সঙ্গে কঠিন রোম্যান্স করি? মাথা ব্যথা করছে, আমি শোবো। মুচকি হাসলো ইফাত। বিছানার এক পাশে শুয়ে চোখ জোড়া বন্ধ করে নিল পায়রা। ইফাত কিছুক্ষণ তাকিয়ে রইল পায়রার দিকে। তারপর নিজের ঠিক তার পাশে শুয়ে পড়লো। আলতো করে হাত রাখলো উন্মুক্ত উদরে। আবারও কম্পিত হলো পায়রার পুরো দেহ। খিচে চোখ জোড়া বন্ধ করে নিল সে। ঘরের দরজা আটকে বসে আছে সৌমি। চোখের কাজল, ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক লেপটে মুখের অবস্থা বিশ্রী লাগছে। পুরো ঘর এলোমেলো। ঘরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। পরনের শাড়িটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বিছানার ঠিক মাঝখানে হাঁটু মুড়ে বসে আছে সৌমি। বাহির থেকে দরজা ধাক্কাচ্ছে তোফাইল। আকতে মিনতি করে বলছেন, দরজা খোল মা। ইফতির থাইকা অনেক ভালো সুন্দর পোলা আইনা দিব তোরে। তুই দরজা খোল, নিজের কোনো ক্ষতি করিস না। মেয়ে ওনার কোনো সারা শব্দ করলো না। চিন্তায় মস্তিষ্ক ফেটে যাবে মনে হচ্ছে তোফাইলের। হেলেনা স্বামীর উদ্দেশ্যে বললেন, তোমারই তো মেয়ে, তাই চিন্তা করো না। যে নিজের ক্ষতি করবে না। বিয়েটা হয়নি, তার উপর সবার সামনে হতে হয়েছে চরম অপমানিত। সেগুলি নিতে পারছে না। স্ত্রীর এত স্বাভাবিক আচরণ দেখে মাঝে মধ্যে চমকে যান তোফাইল। ভাবেন, কি দিয়ে তৈরি এই মহিলা? ছেলে মেয়ের জন্য কি একটু মায়া দয়া নেই? ভোরের আলো ফুটে গেছে জানালা দিয়ে সূর্যের আলো এসে পুরো ঘরটায় অন্ধকার বিলীন করে দিয়েছে। আলোকিত হয়ে গেছে ঘর। নিচতলা থেকে বিদ্ঘুটের শব্দ ভেসে আসছে। স্টিলের বাটি মেঝেতে পড়া ঝংকার হতেই ঘুম ভেঙে গেল পায়রার। লাফিয়ে উঠে পড়লো শোয়া থেকে। থম মেরে বসে রইল কিছুক্ষণ। আশেপাশে তাকিয়ে দেখতে পেল না ইফাতকে। দরজা চাপানো। চটজলদি বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো পায়রা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো ইফাত। ম্লান হেসে শুধালো, ঘুম ভেঙে গেছে? নিচে এত শব্দ কিসের? কিছু হয়েছে? এমন শব্দ রোজ রোজই হয়। 403-এর সংসার ছবিটা দেখেছিলে? পায়রা দুদিকে মাথা নাড়িয়ে বোঝালো সে দেখেনি। ইফাত বিছানায় আরাম করে বসলো। বলল, ও সমস্যা নেই। আমাদের বাড়িতে আবার 203-এর সংসার। ওনাদের মধ্যে ঝগড়া হয়? সরাসরি অতটাও হয় না, তবে দৃষ্টি দিয়ে হয়। এক একজন বিশাল জাদুকর। চোখ দিয়ে বের হয় তাদের ক্রোধের আগুন। সেই আগুন দিয়ে একজন আরেকজনকে ভস্ম করে দেয়। জ্বলে পুড়ে কয়লা হয়ে যায় তাদের ভেতরটা। তারপর আব্বা এসে 2 বউয়ের কয়লায় পরিণত হওয়া মনকে আবারও আগের মতো করে দেন। কথাটা শুনতেই মুচকি হাসলো পায়রা। শুধালো, ও আপনি কি দ্বিতীয় ঘরের? ওই যে কাল অন্দরমহলে গড়াগড়ি করে কাঁদতে দেখলে না সুন্দর একজন রমণীকে, ওইটাই তোমার শাশুড়ি। তবে সামনাসামনি কিন্তু 2 শাশুড়িকেই সমানভাবে সম্মান করতে হবে, বুঝেছো? বামে মাথা নাড়ায় পায়রা। মানুষ একটা শাশুড়ি সামলাতে পারে না, এদিকে তার নাকি আবার 2 শাশুড়ি। দরজায় কড়া নাড়লো আমিনার মা। বাহির থেকে গলা উঁচিয়ে বলল, ভাইজান, ভাবিরে নিচে লইয়া যাইতে কইছে চাচি। নিয়ে যাও।
সম্মতি পেয়ে ভেতরে আসে আমিনার মা। হাতে একটা জামদানি শাড়ি, বিছানা ছেড়ে উঠে যায় ইফাত। ঘর থেকে যেতে যেতে বলল, সাজিয়ে গুছিয়ে নিয়ে যেও। ইফাত চলে যেতেই শাড়ি নিয়ে পায়রা দিকে এগিয়ে আসে আমিনার মা। ভ্রু কুঁচকে বলে ওঠে, এ কি নতুন ভাবি, আপনি গোসল করেন নাই এখনো? হঠাৎ এমন চেঁচিয়ে ওঠায় কিছুটা ভয় পেয়ে যায় পায়রা। বুকে থুতু দিয়ে মিনমিনে স্বরে বলল, ভেবেছিলাম করব, কিন্তু গোসল করে কি পরবো সেটাই বুঝতে পারছিলাম না। কেন শাড়ি পরবেন? আসলে শাড়ি আমি পরতে পারি না, অভ্যাস নেই। একবার স্কুলের একটা অনুষ্ঠানে পরেছিলাম, তখন মা পরিয়ে দিয়েছিল, এরপর আর কখনো পরা হয়নি। সমস্যা নাই, আপনি গোসল কইরা আহেন, আমি বসলাম এনে। আজ হাতে কলমে আপনারে শাড়ি পরান শিখামু। মুচকি হাসলো পায়রা। হাতে কলমে আবার শাড়ি পরা শেখানো যায়। চটজলদি গোসল করতে চলে গেল পায়রা। গোসল সেরে আসতেই আমিনার মা শাড়ি পরিয়ে দিল তাকে। আমিনার মা মহিলাটি চঞ্চল প্রকৃতির, এক নাগারিক, প্রচুর কথা বলে। এই যে অল্প কিছুক্ষণের পরিচয় মিশে গেছে পায়রার সঙ্গে। কথার এক ফাঁকে পায়রা প্রশ্ন করলো, আচ্ছা আপা, আমিনাকে তো দেখলাম না, কোথায় ও? বয়স কত ওর? নিজ স্থানে দাঁড়িয়ে পড়ল আমিনার মা। মুখের আবরণ বদলে গেল। হাস্যজ্জ্বল মুখখানায় মলিনতা এসে ভর করলো। পায়রা থতমত খেয়ে গেল। ওনার মুখভঙ্গি দেখে সে কি ভুল কিছু জিজ্ঞেস করে ফেলেছে? আমিনার মায়ের চোখে অশ্রু। শাড়ির আঁচল দিয়ে চোখ জোড়া মুছে ধরা গলায় বললেন, ও আর দুনিয়াতে নাই। 2.5 বছর হইছে, ওর ভিতরে কি জানি একটা ছিদ্র ধরা পড়ছে। চিকিৎসার লাইগা অনেক টাকা লাগবো কইয়া দিছিল ডাক্তার। গরিব মানুষ, অত টাকা কই পামু? জামাই আমার শহরে রিক্সা চালাইতো, তার পক্ষে মাইয়ার চিকিৎসা করার সামর্থ্য আসিল না। ছোট মানুষ কতই বা কষ্ট সহ্য করতে পারে। চোখের সামনে মইরা গেছে, আল্লাহর মাল আল্লাহ লইয়া গেছে। দীর্ঘশ্বাস ফেলল আমিনার মা। পায়রা বিপরীত জিজ্ঞেস করলেন, তাহলে আপনার স্বামী? জামাই আমার মা ভক্ত আছিল, মা যা কইব তাই ঠিক। আমার বাপে যৌতুক দিতে না পারায় শাশুড়ি আমারে পছন্দ করতো না। মাইয়া মরার পর মিথ্যা অপবাদ দিয়া তাড়াইয়া দেয় আমারে। আমিও চইলা আসি। এইটা আমার বাপের বাড়ির এলাকা। বাপের বাড়ির অবস্থা ভালো না, তারাই 2 বেলা ঠিক মতো খাইতে পায় না। সেইখানে আমার দায়িত্ব কেমনে নিব? শেষে নেজু চাচাই এই বাড়ি আশ্রয় দেয় আমারে। এনে থাই, কাম করি, খাই দাই। বাড়ির সবাই আমারে নিজেকে মানুষ মনে করে, আর আমি সবার কাছে আমেনার মায়ের পরিচয়ে আছি। আপনার কষ্টের কথা মনে করিয়ে দিলাম। আমি বুঝতে পারিনি এমন কিছু যে আপনার জীবনে ঘটে গেছে। না ভাবি, কষ্টের কি আছে? পুরাইনা কথা মনে পড়লে এমনিই চোখ দিয়া পানি পড়ে। এখন নিচে চলেন। ঘোমটা টেনে আমিনার মায়ের সঙ্গে নিচে নামলো পায়রা। অন্তর্মহলে বেশ কয়েকজন মহিলা বসে আছেন। মাহবুবা বেগম পানদানি নিয়ে তাদের সঙ্গে সঙ্গে হেসে হেসে গল্প করছেন। কিছুক্ষণ পর পর পান বানিয়ে দিচ্ছেন তাদের। পায়রাকে দেখতেই এগিয়ে এলেন। হাত ধরে টেনে নিয়ে বসালেন সোফায় নিজের পাশে। সবাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে নতুন বউকে। মাহবুবা সবার সঙ্গে পায়রার পরিচয় করিয়ে দিতে লাগলেন। ইসমেতারা খাতুন দূরে দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তার পায়রার দিকে। উনি ঠিক ভেবে পাচ্ছেন না ছেলে ওনার এই মেয়ের মধ্যে ঠিক কী পেয়েছেন, কি এমন দেখলো যার কারণে এত পাগলামি। সমীর থেকে এই মেয়ে এটা মোটেও অধিক সুন্দরী নয়। ত্বক ফর্সা হলেও চেহারার গড়ন অত আহামরি নয়। তাহলে কেন সমীরকে ছেড়ে এই মেয়েকে বিয়ে করলো ইফাত? পুরুষ মানুষ হচ্ছে রূপের পাগল, তাহলে ইফাতের ক্ষেত্রে কেন ব্যতিক্রম ঘটলো? কোনো প্রশ্নেরই উত্তর মেলাতে পারলে না ইসমেতারা। যৌবনকালে এই রূপ দিয়ে স্বামীকে উনি সতীনের থেকে যতটা সম্ভব দূরে রেখেছেন, জায়গা করে নিয়েছেন স্বামীর ভরসা এবং বিশ্বাসের স্থানে। তাহলে ইফাত কেন এমন হলো? মাহবুবা বেগমের মুখের গড় মোটামুটি ভালো হলেও তিনি হচ্ছেন শ্যাম বর্ণের। এই একটা দিক দিয়েই ইসমেতারার থেকে পিছিয়ে তিনি। সবেদা বানু মুখ বাঁকিয়ে বলে উঠলেন, এই মাইয়ার তে চেয়ারম্যানের মাইয়া বেশি সুন্দর আসছিল। চুপসে যায় পায়রা। উনি যে তাকে অপমান করলেন ঠিক বুঝতে পারে পায়রা। ইসমেতারা এগিয়ে আসেন। কথার ছোট্ট একটা পেয়েছেন, ননদের সাথে তাল মিলিয়ে বললেন, একেবারে ঠিক কইছে নাফা। তাও যে এই মাইয়া রে কেন ঘরে তুললো আমার ফোলা কে জানে। বিয়ে করলাম আমি, সংসারও করবো আমি, বাচ্চা কাচ্চা হইলে বাপ ডাকবো আমারে। অথচ যত চিন্তা সব আপনাদের। এত চিন্তা করলে তো মাথার বাকি চুলগুলাও পাইকা যাইব। তখন কি করবেন? তখন দেখতে একেবারে 90 বছরের বুড়ির মতন লাগবো।
কথাটা বলতে বলতে পায়রার পাশে এসে বসলো ইসমেত। ইফাত তার কথায় উপস্থিত সকলে হা হয়ে গেছে। ইসমেতারাও অবাক হলেন ছেলের কথায়। ছেলেটা তো ভারী নির্লজ্জ, গুরুজনদের সামনে এসব কি বলে। সবেদা বানু চোখ মুখ কুঁচকে নিলেন, বললেন, দেখছো নি পোলার কথাবার্তা, আমাগো সময় এসব আসিল না। বউয়ের হইয়া মা ফুপুগো সামনে এমন কইরা কেউ কথা কয় নাই। কয় নাই বইলাই 2 বেলা শাশুড়ির হাতে ছ্যাঁচা খেতেন, আর 2 দিন পর পর বাড়ির উঠোনে বিচার বসতো। তখন আমার দাদা মশাইকে গিয়েই আপনার সংসার বাঁচাতে হতো। ফুঁসে উঠলেন সবেদা বানু। এসব গোপন তথ্য এই ছেলে জানলো কিভাবে? রাগান্বিত দৃষ্টিতে আশেপাশে চোখ বলি অন্তর্মহল হতে উঠে চলে গেলেন তিনি। মাহবুবা বেগম মনে মনে হাসছেন। আজ ইফাদের প্রতি তিনি সন্তুষ্ট। নিজের ছেলেও আজ পর্যন্ত এদেরকে এইভাবে মুখের উপর জবাব দিয়ে অপমান করতে পারেনি, অথচ সৎ ছেলে তা করেই দেখেছে। মাহবুবা মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ ইফাতের সব পছন্দের খাবার উনি নিজ হাতে রান্না করবেন, যাতে খেয়ে দিয়ে ছেলেরা মাথায় আরেকটু বুদ্ধি বাড়ে, সবাইকে আরেকটু টাইট দিতে পারে। ইসমেত তারা নীরবে স্থান ত্যাগ করলেন। ছেলে এখন ঠোঁট কাটা স্বভাবের হয়ে গেছে, কখন আবার ওনাকেই না কিছু বলে দেয় কে জানে। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। নিয়ম অনুযায়ী আজ বউ ভাতের আয়োজন করলেন নেওয়াজ মির্জা। অনুষ্ঠানের কোনো ত্রুটি রাখলেন না। বউ ভাতের জন্য কোহিলী সহ কয়েকজন মেয়ে মিলে সাজিয়ে দিল পায়রাকে। বসানো হলো সিংহাসনের মতো বড় আসনে। বিয়ে বাড়ি এর মতো আজকেও অনেক লোকজন উপস্থিত, কারো মুখে পায়রার কাছে পরিচিত, আবার কারোটা একদম অপরিচিত। অশান্ত দৃষ্টি বারবার এদিক ওদিক নড়ে চড়ে কাউকে খুঁজছে। মনের ভেতরটা ছটফট করছে, বিন্দু বিন্দু ঘাম জমেছে ললাটে। ইফাত স্ত্রীর পাশে এসে বসলো, তার ডান হাতের উপর নিজের বাম হাতটা রাখলো, বলল, বাবা মাকে খুঁজছো? মনে হয় না আজ আর আসবে ওনারা। আসার হলে তো এতক্ষণে চলেই আসতো। মনটা খারাপ করে পুতুলের ন্যায় বসে রইল পায়রা। তার মানে বাবা তার উপর বেজায় আছেন, কিন্তু কেন? পায়রা তো কোনো অপরাধ করেনি। তাহলে বউ ভাতের অনুষ্ঠান শেষ হতেই ঘরে চলে আসে পায়রা। নিয়ম অনুযায়ী আজ তাদের ফয়সাল ইসলামের বাড়ি যাওয়ার কথা, কিন্তু পায়রার পরিবার কেউ না আসায় তা আর হলো না। যার দরুন ইসমাইল তারা খেপে আছেন। ঘরে বসে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে কপাল চাপড়াচ্ছেন। এ কি বউ, দূরে কেন? কাছে আসো, কোলে বসে একটু আদর করি। পায়রা মন খারাপ করে জানালার ধারে দাঁড়িয়ে আকাশ দেখছিল। হুট করে কর্ণকুহুরে এমন একটি কথা পৌঁছাতেই পেছন ফিরে তাকায়। ইফাতের অধরে হাসিটা দেখতেই কপালে রক্তিম আভা ফুটে ওঠে পায়রার। দৃষ্টি সরিয়ে নেয় স্ত্রীর নির্লিপ্ত ভঙ্গি দেখে। ইফাত শাসানোর সুরে বলল, সুন্দর করে ডাকলাম, আসবে না তো? তুমি না আসলে এবার আমি আসবো তোমার কাছে। আমি আসলে তোমার জন্য কিন্তু তা মোটেও ভালো হবে না। সন্তর্পণে নিঃশ্বাস ফেলে এগিয়ে এলো পায়রা, বসে পড়ল ইফাতের পাশে। ইফাত ভ্রু কুঁচকে শুধালো, বিছানায় বসার জন্য কি ডেকেছি তোমায়? এই কথার কোনো উত্তর দিল না পায়রা। নিম্ন স্বরে বলল, আমি বাড়িতে যাব, বাবা মায়ের সঙ্গে দেখা করব। ওরা কেন আমার উপর রেগে আছে? একা একা গেলে সবাই যদি বকা দেয়, আপনি নিয়ে যাবেন আমায়? ইফাতের সোজা সাপটা জবাব। না। চমকায় পায়রা, মাথা তুলে স্বামীর পানে তাকায়। ইফাত গালে হাত দিয়ে স্ত্রীর মুখশ্রীতে দৃষ্টি নিবদ্ধ করলো, বলল, মায়ের কাছ থেকে শিখনি কিভাবে স্বামীকে সম্মান করতে হয়। আপনাকে অসম্মান করলাম কখন? আবার মুখে মুখে তর্ক করছো। স্বামীকে আপনি আপনি বলে সম্বোধন করছো, এটা কি অসম্মান করা নয়? আপনি ডাক তো সম্মানের ডাক। আপনার মায়েরাও তো আপনার বাবাকে আপনি বলেই সম্বোধন করে। চুপসে যায় ইফাত, নিম্ন স্বরে বলল, থাক তাহলে, আমার আর এমন সম্মানের দরকার নেই। তুমি বরং আমাকে তুমি বলে সম্বোধন করে অসম্মানী করো। মুচকি হাসলো পায়রা, বলল, পারবো না। তাহলে বসে থাকো ঘরে, কোথাও নিয়ে যাব না, আর যেতেও দিব না। এমন করছেন কেন? কেমন করছি? তুমি শুধু বলো, ইফাত আমি বাবার বাড়ি যেতে চাই, আমাকে নিয়ে যাবে, তাইলেই তো মিটে যায় সব। থম মেরে চুপচাপ বসে থাকে পায়রা। ইফাত তাকিয়ে আছে স্ত্রীর দিকে, তার হাব ভাব বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর হঠাৎ মিহিক স্বরে বলে উঠে পায়রা, আমাকে বাবার বাড়ি নিয়ে যাবে? কথাটা একদম বুকে গিয়ে আঘাত করে ইফাতের। বলিষ্ঠ হাত দিয়ে চেপে ধরে নিজের বুক, কিন্তু প্রকাশ করে না অনুভূতি। গম্ভীর কণ্ঠে বলল, হয়নি, নাম ধরে বলতে হবে। ইফাত আমি বাবার বাড়ি যাব। মুচকি হাসলো ইফাত, টেনে টেনে বলল, আহ কি সুন্দর বাক্য। নত মস্তকে বসে আছে পায়রা, লজ্জায় মুখ উঠাতে পারছে না। সামান্য একটা কারণে কেন যে এত লজ্জা লাগছে ভেবে পাচ্ছে না পায়রা। অস্বস্তি হচ্ছে খুব। ইফাত উঠে দাঁড়ালো, বলল, চট জলদি তৈরি হয়ে নাও। পায়রা ভ্রু কুঁচকে প্রশ্ন করল, কেন?
এই তো বাবার বাড়ি যেতে চাইলে এখন কেন কেন করছো কেন? পায়রার অধরে হাসি ফুটে ওঠে, বসা থেকে উঠে তৈরি হতে চলে যায়। স্ত্রীকে নিয়ে নিচে নামতেই ইসমেতারা ছেলের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, বউ লইয়া কই যাস? ঘুরতে। ইফাতের সোজা সাপটা উত্তর। মায়ের উদ্দেশ্যে কথাটা বলেই পায়রাকে নিয়ে বের হলো ইফাত। মির্জাবাড়ি থেকে ফয়সাল ইসলামের বাড়ির দূরত্বে 7-8 মিনিট হাঁটতে হাঁটতে ইফাত মুচকি হেসে বলল, কি কপাল আমার, হেঁটে হেঁটেই শ্বশুর বাড়ি যাওয়া যায়। গাড়ি ভাড়াটা বেঁচে গেছে একদম। পায়রা আবারও নীরব। যত সামনে এগোচ্ছে ততই তার ভয় যেন বৃদ্ধি পাচ্ছে। বাবা যদি তাকে বকে, মা যদি সেদিনের মতো থাপ্পড় মারে, তখন কি হবে? লজ্জায় পড়তে হবে ইফাতের সামনে। হাঁটতে হাঁটতেই বাড়ির সামনে এসে পৌঁছে গেল দুজনে। পা থেমে গেল পায়রার। ইফাত প্রশ্ন করল, থামলে কেন? ভেতরে চলো। অসহায় দৃষ্টিতে তাকায় পায়রা। ইফাত তার হাত শক্ত করে ধরে বলল, ভয় নেই, আমি আছি তো, ভেতরে চলো। দুজনে ভেতরে প্রবেশ করলো। ফয়সাল ইসলাম স্কুল থেকে এসে সবে সোফায় বসেছেন। তখনই ভেতরে প্রবেশ করলো পায়রা এবং ইফাত। তাদের দেখে অবাক হন তিনি। ইফাত স্ত্রীকে নিয়ে বসে পড়ল সোফায়, সালাম দিলেন। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। বাঁকা দৃষ্টিতে তাকান ফয়সাল ইসলাম। উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম। তোমরা এখানে? আপনার দায়িত্ব নাই থাকতে পারে, কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আমার উপরে আপনার যত রাগ আছে তা না হয় আমি মানলাম, কিন্তু আপনি আপনার মেয়ের উপরে রেগে আছেন কেন বলুন তো? ওর দোষ কোথায় এখানে? যা করার আমি করেছি। এদিকে কোনো অপরাধ না করেই বউটা আমার মন খারাপ করে বসেছিল। থতমত খেয়ে গেলেন ফয়সাল ইসলাম। পূর্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। পায়রা নত মস্তকে বসে আছে, অন্তঃস্থলে বয়ে যাচ্ছে ঝড়। কারো কথার শব্দ শুনে ভেতর থেকে বেরিয়ে এলেন শিখা বেগম। মেয়েকে দেখে অধরে হাসি ফুটে উঠল ওনার। বিয়ে বাড়ি হতে ফেরার পর থেকেই অনেকে চিন্তিত ছিলেন তিনি। মেয়ের পাশে এসে বসলেন, জড়িয়ে ধরে বললেন, কেমন আছিস মা? তোর চিন্তায় তো রাতে আমার ঘুমই হয়নি। মায়ের এত স্বাভাবিক আচরণে ভরকে গেল পায়রা। এতক্ষণ সে মায়ের ভয়েই ছিল, মা যদি রাগারাগি করে, অথচ তার উল্টো ঘটনা হচ্ছে। মায়ের স্পর্শ পেতেই আহ্লাদী হয়ে উঠল পায়রা, ফুপিয়ে কেঁদে দিল। মেয়ের কান্না দেখে ব্যতিব্যস্ত হয়ে উঠলেন শিখা। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদছিস কেন মা আমার? কাঁদে না, আয় ভিতরে চল। এবার ওনার দৃষ্টি গেল ইফাতের পানে। মৃদু হেসে তার উদ্দেশ্যে বললেন, তুমিও ভিতরে এসো। ইফাত ওনার প্রস্তাব নাকচ করে দিয়ে বলল, না থাক, আমি আর ভেতরে যাব না। ও বরং আজ থাকুক এখানে, মন ভালো হোক, কাল সকালে এসে না হয় নিয়ে যাব। ঘাড় ঘুরিয়ে ইফাতের মুখের দিকে তাকালো পায়রা। ইফাত মুচকি হেসে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। ফয়সাল ইসলাম নীরবে বসে আছেন। আর চোখে একবার বাবার দিকে তাকিয়ে মায়ের সঙ্গে ভেতরে চলে গেল পায়রা। নিজ বাড়িতে নেওয়াজ মির্জাকে দেখতেই চোখ মুখ আধার নেমে আসে তোফায়েলের। প্রশ্ন করেন, আমার বাড়ি আইলা না কেন তুমি? আমার উপরে রাগ কইরা আসছো তাই না? তোমার পোলাই যে কাম করছে তাতে কি তোমার লাগা হাইসা কত কম ভাবছো? এতে আমার দোষ কি তুমি কও? তোমার সামনেই তো আমি ওরে জোর করলাম, শাসন করলাম। পরে তো ঠিক মাইনা নিলা, এদিকে অপমানিত হইলাম আমরা। মাইনা না নিলে পোলাডারে হারাইতে হতো। এখন কি পোলা পাইনের লাগা আমাকে সম্পর্ক তুমি নষ্ট করবা? সম্পর্ক নষ্ট করবো কেন? আমাকে সম্পর্ক অনেক আগের। তখন আমাকে পোলা পাইন লেদা আসছিল, তো কি ভাবলা ওই মাস্টারের লাইগা সম্পর্ক ঠিক করে ফেলবো? নেওয়াজ মির্জা বিস্তর হাসলেন, বললেন, সম্পর্ক ঠিকঠাক কইরা নিমু এত সহজ? এই মায়ার লাইগা মাস্টারের আমারে অপমান করা বাড়িতে তাড়াই দিছিল। জমির ঝামেলা থানা পর্যন্ত পৌঁছাইছে। কি করবো ভাবছো? আমার আর কিছু কইতে হইব না। মায়া যখন মির্জা বাড়িতে দিছে, জমিও দিতে হইব। খালি হাতে কি কেউ মায়া দেয় নাকি? আমি না হয় শুধু জমিটাই চাইলাম। তোফায়েল হেসে বললেন, তোমার মাথা ভর্তি শুধু শয়তানি বুদ্ধি। সব যখন চুপচাপ মাইনে নিয়েছিলাম তখন বুঝছিলাম তোমার কোনো মতলব আছে। মতলব ছাড়া নেওয়াজ মির্জা কিছু করে না, তা তো তুমি জানোই। কথাটা বলেই শব্দ করে হেসে দিলেন। সন্ধ্যার পর বাড়ি ফিরতে ইফাতকে চেপে ধরলেন ইসমেতারা। সন্দেহজনক দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে প্রশ্ন করলেন, তোর বউ কই? রাইখা আসছি। রেখা আইসস মানে? কই রেখা আইসস? বাপের বাড়ি।
কেন? শুনলাম আপনার নাকি আমার বউ পছন্দ হয় নাই, তাই রাইখে আসছি। যারে আমার আম্মার পছন্দ না তারে আমারও পছন্দ না, তাই রাইখে আসছি। এবার একটু হাসেন তো দেখি। ছেলের কথাটা কর্ণপাত হতেই চোখ জোড়া বড় বড় আকার ধারণ করল ওনার। সদর দরজার কাছে গিয়ে আশেপাশে উকিঝুঁকি মারলেন। না পায়রাকে কোথাও দেখা যাচ্ছে না, তাহলে সত্যি ইফাত তার বউকে বাপের বাড়ি ফেরত দিয়ে এসেছে। চোখ চিকচিক করে উঠল ইসমেতারার। উৎসাহিত কণ্ঠে বললেন, সত্যি ইফাত, তুই আমার লাইগা ওই মাইয়ার রেখে আসছস? হ আম্মা। ছেলের কপালে চুমু খেলেন ইসমেতারা। খুশিতে তিনি আত্মহারা হয়ে গেলেন। বিড়বিড় করে কি যেন বলতে বলতে স্থান ত্যাগ করলেন। ইফাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে সিঁড়ি বেয়ে নিজের ঘরে যেতে লাগলো। পায়রাকে যে তার মা ভালো করে চেনে এমনটাও না, তাহলে হঠাৎ এমন অপছন্দ হওয়ার কারণ কি বোঝে আসে না ইফাতের। শিখা বেগম স্বামীর পাশে এসে বসলেন, বললেন, একদম মেয়েটার সঙ্গে রাগ করে থাকবে না। তুমি যা সিদ্ধান্ত নিয়েছিলে ও চুপচাপ সব মেনে নিয়েছিল। বিয়ে বাড়িতে তো ও যেতেও চায়নি, তুমি জোর করে নিয়ে গিয়েছিলে মেয়েটাকে। যা হওয়ার তো তা হয়ে গেছে, এটাই ওর ভাগ্যে ছিল, তাই মেনে নাও সবটা। ফয়সাল ইসলাম নীরবে স্ত্রীর কথা শুনলেন, কিন্তু প্রত্যুত্তরে করলেন না। স্বামীর নীরবতা দেখে উঠে ভেতরে চলে গেলেন শিখা। চুলায় রান্না বসিয়ে এসেছেন। পায়রা বসে আছে নিজ কক্ষে। মোবাইল এতদিন ঘরে সাইলেন্ট করা অবস্থায় বিছানায় পড়েছিল, অথচ সেদিন পায়রা জানতই না কি হতে চলেছে তার সঙ্গে। মোবাইল হাতে নিতে দেখতেই পেল বান্ধবীদের কত শত মেসেজগুলো দেখে দীর্ঘশ্বাস ফেলল পায়রা। মোবাইল চার্জে বসিয়ে পুনরায় এসে বিছানায় বসলো। ভালো লাগছে না কিছু, তাই লম্বা হয়ে শুয়ে পড়ল বিছানায়। সকাল হতেই শ্বশুর বাড়িতে উপস্থিত হয়েছে ইফাত। আসার আগে স্ত্রীকে ফোন করে জানিয়ে দিয়েছে তৈরি হয়ে থাকতে। স্বামীর কথা মতো তৈরি হয়ে বসে আছে পায়রা। অপেক্ষা করছে, স্বামীর জন্য ইচ্ছে করছে না নিজের পরিচিত বাড়ি এবং মানুষদের ছেড়ে চলে যেতে, কিন্তু যেতে তো হবেই। ইফাত চলে এসেছে এতক্ষণে। বসে আছে সোফায়। শিখা বেগমের ইফাতের উদ্দেশ্যে বললেন, নাস্তা বানিয়েছি, নাস্তা করে নাও, তারপর না হয় যাওয়া যাবে। ইফাত প্রত্যুত্তরে মৃদু হাসল। উত্তরে বলল, আমি বাড়ি থেকে নাস্তা করে এসেছি। মুখখানা মলিন হয়ে গেল শিখা বেগমের। মেয়ের জামাই নিয়ে কত আশা ছিল ওনার, নিজে বসে আপ্যায়ন করবেন তাকে, অথচ এমন একভাবে বিয়ে হলো যে আপ্যায়নের কোনো উপায় নেই। পায়রা ঘর থেকে বের হলো, শিখা বেগমের থেকে বিদায় নিল। পায়রাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে ইফাত রওনা দিতে যাবে, তখনই পেছন থেকে ফয়সাল ইসলামের গম্ভীর কণ্ঠের ডাক এলো, দাঁড়াও। দুজনে পেছন ফিরে তাকালো। ভ্রু যুগল কুঁচকে নিল ইফাত। ফয়সাল ইসলাম একটা বড় কাপড় রাখার ব্যাগ নিয়ে তাদের সামনে এসে দাঁড়ালেন। ইফাতের দিকে ব্যাগটা এগিয়ে দিয়ে বললেন, আমার মেয়েকে যখন আমার থেকে কেড়ে নিয়েছো, বিয়ে করেছো, তাই আশা করছি সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবে। মেয়েটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার, ভেবেছিলাম অনেক লেখাপড়া করাবো ওকে, কিন্তু তা তো আর পারলাম না। বিয়ে হয়ে গেল, বাকি সব দায়িত্ব তোমার। সংসারে জাতাকলে পড়ে যাতে ওর লেখাপড়া বন্ধ না হয়, এদিকটা খেয়াল রেখো। ইফাত ওনাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করবেন না, এখন থেকে ওর সব দায়িত্বই আমার, লেখাপড়ার দায়িত্ব। ব্যাগে ওর কলেজ ইউনিফর্ম এবং বই খাতা সব রয়েছে, সামনে পরীক্ষা, সে খেয়াল রেখো। ইফাত মাথা নাড়ালো। পায়রার চোখ জোড়া ভেজে এসেছে, জোরপূর্বক আটকে রেখেছে নিজের কান্না। তাদের থেকে বিদায় নিয়ে বাড়ির পথে হাঁটা ধরল দুজন। সকালের খাওয়া দাওয়া শেষে 2-1 ঘন্টা বিশ্রাম নেন ইসমেতারা মাহবুবা। ইসমেতারার বিশ্রাম বলতে অন্দরমহলে বসে গল্পগুজব করা। আশেপাশের বাড়ির মহিলারা সময় পেলেই চলে আসে মির্জা বাড়িতে, মূলত গল্প করতে। ইসমেতারা আবার ভালো আসর জমাতে পারেন। খুঁচিয়ে খুঁচিয়ে সবার থেকে এলাকার সকল খবরাখবর আদায় করে নেন। অন্দরমহলে ছেলে এবং ছেলের বউকে প্রবেশ করতে দেখে চমকান তিনি। তৎক্ষণাৎ সবাইকে বিদায় দিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পথ আটকালেন। প্রশ্ন করলেন, কিরে, তুই না কইছিলি ওই মাইয়ারে একেবারে থুইয়া আসছস? তাহলে সকাল সকাল ওই বাড়িতে কি করে? কিছু বুঝতে না পেরে মাথা তুলে প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে স্বামীর পানে তাকায় পায়রা। ইফাত মুচকি হেসে মায়ের উদ্দেশ্যে বলল, রেখে এসেছিলাম, কিন্তু কাল সারা রাত বউকে খুব মনে পড়ছিল, তাই ভোরের আলো ফুটতেই শ্বশুর বাড়ি থেকে তুলে এনেছি। কথাটা বলে পায়রার হাত ধরে ঘরে চলে গেল ইফাত। ইসমেতারা ধপাস করে সোফায় বসে পড়লেন। মাথায় হাত দিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, আমার ফোলাটা আরে কালা জাদু করছে এই মাইয়ায়, না হলে 2 দিনে একটা ফোলা বউ পাগল কেমনে হইয়া যায়। আমিনার মা দৌড়ে এলো রান্নাঘর থেকে, পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, চাচি পানি খান, মাথা ঠান্ডা করেন।
মাথা কেমনে ঠান্ডা হইব আমেনার মা? আমার ফোলার জীবনটা তো শেষ হইয়া যাবার পথে। মাহবুবা বেগম ঘর থেকে বেরিয়ে এলেন, বিরক্তি মাখা কণ্ঠে বললেন, আহা, তুই এত চিল্লাচিল্লি করস কেন রে? পোলার বউ তো আমারও আছে। কই, আমি তো কোনোদিন এমন করি নাই। ঝগড়াটিয়া স্বভাবটা কমা একটু। তেতে উঠলেন ইসমেতারা, উঠে দাঁড়ালেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমার ফোলার কপাল তো আর ফুড়ে নাই। ঘর ভর্তি যৌতুক লইয়া বউ আনছে, বউ তোমার কথা উঠে আর বসে, তাহলে তুমি কেন চিল্লাইবা? অহ, যৌতুক আনতে পারস নাই বইলা তোর এত রাগ। তা তোর বাপেরও তো তোরে যৌতুক দিয়া বিয়া দিতে পারে নাই। তোর বাপের সেই সামর্থ্যও ছিল না। একবেলা খাইতে পারলেই 2 বেলা না খাইয়া থাকতে হইতো। যেই মির্জা বাড়ির বউ হইয়া আইছস, লগে লগে ভাব বাইরা গেছে। কই, তোরে তো আমরা কখনো খোটা দেয় নাই। চক্ষু চড়ক গাছ হয়ে গেল ইসমেতারার। পাশে তাকিয়ে দেখলেন আমিনার মা হাসছে। দূরে দাঁড়িয়ে কহিলি, মান সম্মান সব শেষ ওনার। চিৎকার দিয়ে বলে উঠলেন, একদম আমার বাপের বাড়ি তুললে কথা কইবা না। উচিত কথা কইলে তো গায়ে লাগবে। ফকিন্নির মাইয়ার ভাব দেখলে গা পিত্তি জ্বইলা যায়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে ওনার। ইসমেতারার কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। মনে মনে সিদ্ধান্ত নিলেন আজ স্বামী এলেই নালিশ করবেন তার নিকটে। মির্জা বাড়ির অন্ধরমহলে উপস্থিত হয়েছে সকলে। বিচার বসেছে আর সেখানে আজ বিচারের বিচারপতি নেওয়াজ মির্জা, মাহবুবা বেগম এবং ইসমেতারা খাতুন দুজনে দাঁড়িয়ে আছেন স্বামীর ঠিক সম্মুখে। দুজনে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে নেওয়াজ মির্জাকে বলে উঠলেন, তোমরা আমার আর শান্তি দিলা না। বয়স তো কম হইল না দুজনের। এখন যদি চুলাচুলি করো তাইলে লোকজন কইব কি? ইসমেতারা তেজ নিয়ে বললেন, আমি কি ঝগড়া করি নাকি? আপনার বড় বই তো আমার বাপের বাড়ি লইয়া খোঁটা দেয়। সব দোষ এই মহিলার, সারাক্ষণ আমার পিছে লাগিয়া থাকে। ওনার মুখ থেকে এক প্রকার কথা ছিনিয়ে নিয়ে মাহবুবা বেগম ঝাঁঝালো কণ্ঠে বললে উঠলেন, খোটা কখন দিলাম? ভালা মিশা কথা কইতে পারস তো? তোর পোলাই যৌতুক পাই নাই বইলা তুই আফসোস করতাছিস। তাই তো আমি কইলাম, যৌতুক তো তোর বাপেরও দেয় নাই, আর তুই কিনা লগে লগে বিচার দিয়া দিলি। নেওয়াজ মির্জা উঠে দাঁড়ালেন, গম্ভীর কণ্ঠে বললেন, এইখানে আইসাও আবার ঝগড়া শুরু কইরা দিলা। যাও, আমি আর বিচার করতাম না। এরপর যদি শুনি দুইটায় আবার ঝগড়া লাগছো, তাহলে দুইটারে বাপের বাড়ি পাঠাইয়া দিমু। এখন যাও, সামনে থাইকা দুপুরে রান্নার আয়োজন করো গিয়া। দুজনেই কেঁপে উঠলেন ভয়ে, চটজলদি রান্নাঘরে চলে গেলেন। নেওয়াজ মির্জা আশেপাশে তাকালেন, ধমকের সুরে বাকিদের উদ্দেশ্যে বললেন, তোমরা এখন দাঁড়ায় আছো কেন? ইফাত মুচকি হেসে বাবার উদ্দেশ্যে বলল, একটা প্রবাদ আছে না আব্বা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমারে কষ কেন? তো আর কারে বলমু, 2টা বিয়া করার আগে একটু ভাইবা করতে পারতেন। এখন 2 বউয়ের গোতা খাইয়া তো দিন দিন বুড়া হইয়া যাইতেছেন। নেওয়াজ মির্জা রাগান্বিত দৃষ্টিতে পুত্রের দিকে তাকালেন, দাঁতে দাঁত চেপে বললেন, 2 নাম্বার বিয়া না করলে তুই পয়দা হইতি কেমনে? এখন যা, সামনে থেইকা। ফোঁস করে নিঃশ্বাস ফেলে দ্রুত স্থান ত্যাগ করলো ইফাত কোহলির ঘরে। কোহলির সঙ্গে বসে আছে পায়রা। বাড়ির আর কারোর সঙ্গে তেমন কারো করে কথা না হলেও কোহলি নামক মেয়েটির সঙ্গে বেশ ভালো একটা সখ্যতা গড়ে উঠেছে পায়রার। মামুন বাড়িতে নেই। নেওয়াজ মির্জা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে পাঠিয়েছেন ছেলেকে। সেই কাজ সম্পন্ন করতে খুব সকালেই বেরিয়ে গেছে মামুন এবং কোহলির বিয়ের বছর 6 বছর চলছে। মাহবুবা বেগম ছেলের জন্য নিজেই পছন্দ করে কোহলিকে পুত্রবধূ করে ঘরে তুলেছিলেন। পায়রা চুপচাপ বসে আছে বিছানায়। কোহলি নিজের মতো করেই এক নাগারে কথা বলে যাচ্ছে। পায়রা মনোযোগ সহকারে তা শুনছে। এক পর্যায়ে সে থামলো, মুচকি হেসে বলল, তুমি কি বিরক্ত হচ্ছ? হলে বলে দিতে পারো, আমি কিছুই মনে করব না। পায়রা চুপসে যায়, জোরপূর্বক হেসে বলল, না না না, বিরক্ত হব কেন? এবারের মানুষেরা খুব অদ্ভুত। 6 বছর হলো এবারেতে এসেছি, অথচ কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারিনি। উনি তো সারাক্ষণ বাবার আদেশ পালন করতেই ব্যস্ত থাকেন। যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ নিজের মতো করেই চুপচাপ থাকেন। আমার সঙ্গে কথা বলার সময়ই নেই। 2জন শাশুড়ি, ওনারাও ওনাদের মধ্যে ঝামেলা নিয়ে ব্যস্ত। এরা ছিল ওর সঙ্গে দিনে যা 2টো কথা হতো। ও চলে যাওয়ার পর আমি আবারও একা হয়ে গিয়েছিলাম। একটা কথা জিজ্ঞেস করব? করো। ওনারা দুজনেই কি খুব রাগী? বউদের সঙ্গে খারাপ আচরণ করেন? কারা? শাশুড়িরা।
কোহেলি স্নান হেসে উত্তরে বলল, ওনাদেরকে আমি এখনো ভালো করে চিনতে পারিনি, তবে আমার শাশুড়ি মায়ের মনটা ভীষণ ভালো। বিয়ের 2 বছরের মাথায় পেটে আমার বাচ্চা এলো। 8 মাসে পড়তেই নষ্ট হয়ে গেল বাচ্চাটা। কিভাবে কি হলো জানি না, অনেক কষ্ট পেয়েছিলাম তখন। ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। তারপর আরো কয়েক বছর কেটে গেল, অথচ এখনো একটা বাচ্চা জন্ম দিতে পারলাম না। এতদিনে যেহেতু পারলাম না, হয়তো ভবিষ্যতেও আর পারবো না। তবু ওনার এই নিয়ে কোনো ক্ষোভ নেই আমার উপরে। এমনকি আমি নিজেই ওনার কাছে প্রস্তাব রেখেছিলাম যাতে ছেলেকে আরেকটা বিয়ে করিয়ে দেন। কথাটা শুনতেই শাশুড়ি আমায় ধমকে উঠলেন, শাসিয়ে বললেন আর কখনো যদি এমন কথা মুখে আনি তাহলে নাকি আমার জিভ টেনে ছিঁড়ে ফেলবেন। ডক্টর দেখাননি? দেখিয়েছিলাম, ভুল ওষুধ সেবন করায় নাকি জরায়ুতে সমস্যা দেখা দিয়েছে, তাই পুনরায় গর্ভবতী হওয়ার ক্ষমতা কম। অথচ ভুল কোনো ওষুধ খেয়েছি বলে তেমন কিছু মনে নেই আমার। দরজার কাছে এসে দাঁড়ালেন ইসমেতারা, কর্কশ কণ্ঠে বললেন, নতুন বউ হইয়া আসছো বললা কি সারাক্ষণ নবাবের বেটির মতন পলঙ্গে বসে থাকার পরিকল্পনা করছো? উপস্থিত দুজনে চমকে উঠল। দরজার দিকে মুখ ফিরিয়ে তাকালো। কোহলির মিনমিনের স্বরের বলল, আসলে ছোট মা, আমি ওকে নিয়ে এসেছিলাম। তুমি চুপ থাকো, ওরে লইয়া রান্নাঘরে আইও। কথাটা শেষ করে মুখ বাঁকিয়ে চলে গেলেন ইসমেতারা। কোহলি উঠে দাঁড়ালো, পায়রাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চলো, নইলে আবার অশান্তি বাঁধবে। বিশাল বড় রান্নাঘরে রান্নার কাজে ভেতরে সবাই ব্যস্ত। কেউ শিলনোড়ায় মশলা বাটছে, কেউ বা বাটিতে সবজি কাটছে। মাহবুবা বেগম মাছ ভাজছেন। পায়রাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো কোহলি। ঘাড় ঘুরিয়ে চারিদিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে ব্যস্ত পায়রা। ইসমেতারা আর চোখে কিছুক্ষণ পুত্রবধূর দিকে তাকিয়ে রইলেন। ধমকে সুরে জিজ্ঞেস করলেন, রান্না বান্না কিছু জানো? মাই কি শিখেছে কিছু? শাড়ির আঁচলটা শক্ত করে ধরে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করলো পায়রা। ভয়ার্ত কণ্ঠে জবাব দিল, পারি অল্প স্বল্প। কসুর আনতে পারো? ইসমেতারা আমেনার মায়ের উদ্দেশ্যে বললেন, চুলার কাছে সবকিছু দিয়ে আইও, নতুন বউ আজ কসুর আনবো। আদেশ মোতাবেক আমেনার মা সবকিছু চুলার ধারে রাখা শুরু করলেন। মাহবুবা বেগম বাঁকা চোখে সবাইকে দেখে নিলেন। গম্ভীর কণ্ঠে নিজ পুত্রবধূর উদ্দেশ্যে বললেন, তুমি এনে খাড়াই আসো কেন বউ? যাও ঘরে গিয়া একটু আরাম করো, সেই ভেইনা বেলায় ঘুম থাইকা উঠছো। সমস্যা নেই মা, আমি বরং এখানে একটু থাকি। মাহবুবা বেগম কঠিন হয়ে বললেন, মুখে মুখে তর্ক করো। আমি ওইসব দজ্জাল শাশুড়ি না যে বউরে ধমকাইয়া কাম করামু। ঘরে যাও, এই গরমের মধ্যে চুলার তাপে কালো হইয়ার দরকার নাই। শাশুড়ির কথা অমান্য করার দুঃসাহস কোহলির নেই, তাই আট চোখে পায়রার দিকে একবার তাকিয়ে স্থান ত্যাগ করলো। ইসমেতারার মেজাজ বিগড়ে গেল। তৎক্ষণাৎ বুঝতে পারলেন সতীন ওনার সঙ্গে ওনার পুত্রবধূর সম্পর্ক নষ্ট করতে চাইছে। পুত্রবধূর চোখে ওনাকে খারাপ প্রমাণ করার জন্য নিজের পুত্রবধূর উপর দরদ দেখালেন। দুটো পদ রান্না করে ঘরে চলে এলো পায়রা। ঘামে ভিজে গেছে ব্লাউজের কিছু অংশ। ঘরে আসতেই বিছানায় অর্ধশো অবস্থাকে দেখতে পেল ইফাতকে। স্ত্রীকে দেখতেই ললাটে ভাঁজ পড়ল। প্রশ্ন করল, কোথায় ছিলে? এই অবস্থা কেন তোমার? রান্নাঘরে ছিলাম। ওখানে কি করছিলে? রান্নাঘরে মানুষ কি করে? রান্না করছিলাম। এজন্যই বলে সুখে থাকতে ভূতে কিরায়। আমারও সেই অবস্থা হয়েছে। নইলে কি কেউ এত আরাম শান্তি দেখে এভাবে নিজেকে কষ্টে ছুড়ে ফেলে? নামি করতে গেলে কেন? তোমাকে কে ডেকেছে রান্না করতে? আপনার মা। থেমে গেল ইফাত। মুখে মলিনতা ভর করলো। মনটা খারাপ হয়ে গেল মুহূর্তেই। ততক্ষণে গোসল করার উদ্দেশ্যে বাথরুমে চলে গেছে পায়রা। ইফাত পূর্বের ন্যায় নীরবে বসে রইল। কিছুক্ষণ বাদে গোসল শেষে বাথরুম থেকে বেরিয়ে আসে পায়রা। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছে মনোযোগ সহকারে হুট করে ইফাত প্রশ্ন করল, তোমার জীবনটাকে আমি নষ্ট করে দিলাম পায়রা? তোমাকে এভাবে বিয়ে করাটা কি ভুল ছিল আমার? চমকে পেছন ফিরে তাকালো পায়রা। ভ্রু যুগল কুঁচকে নিল। পাল্টা প্রশ্ন করলো, হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ? না, এমনি। তুমি কি আফসোস করছো? শব্দহীন হাসলো ইফাত। বিছানায় ছেড়ে এগিয়ে এলো পায়রার অতি নিকটে। নিশাতুর কণ্ঠে বলল, তোমায় পাওয়া যে ভাগ্যের ব্যাপার পায়রা সোনা। আর যদি তোমায় না পেতাম তাহলে হয়তো অনেক আফসোস করতে হতো। তাহলে ও কথা বললে যে? নিজের জন্য বলিনি, তোমার জন্য বলেছি। আমার পরিবারটার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে অনেক সময় লাগবে তোমার, কিন্তু আমার হাতেও তো কোনো উপায় ছিল না বলো।
তাই তো বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে। সমস্যা নেই, কষ্ট করে না হয় মানিয়ে নেব। সব দায়িত্ব তো আর তোমার একার নয়, আমারও কিছু দায়িত্ব আছে। ইফাতের অধরে হাসিটা আরেকটু চওড়াও হলো। আলতো করে কোমর জড়িয়ে ধরলো পায়রার, তাকে আবদ্ধ করলো নিজের বলিষ্ঠ বাহুডোরে। আচমকা এমন একটি কাজে আশ্চর্য হলো পায়রা, প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল ইফাতের মুখশ্রীতে। ইফাত দম ফেলে বলল, বিয়ের আগে বলেছিলাম না বিয়ের পর তোমাকে অনেক অনেক আদর করব? তো এখন তাই করব। চোখ জোড়া বড় আকার ধারণ করে পায়রার, কিন্তু ইফাতের সেদিকে খেয়াল নেই। নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয় পায়রার ওষ্ঠ জোড়ায়। কোমর থেকে ডান হাতটা চলে যায় উন্মুক্ত উদরে। পায়রার মনে হতে লাগলো এই যেন দম বন্ধ হয়ে যাবে। শরীরে কেমন এক অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছে। ক্ষণে ক্ষণে নিজেকে এই বাঁধন থেকে মুক্ত করার অনেক চেষ্টা করলো, কিন্তু ফলাফল শূন্য। শেষ পর্যন্ত শক্তপোক্ত দেহখানার সঙ্গে না পেরে থেমে যায় পায়রা, মেনে নেয় হার। নেওয়াজ মির্জা বাড়ি নেই। একটা ফোন কল আসতেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেছেন বাড়ি থেকে। ইউনিয়নের শেষ মাথায় বিশাল ধানের জমি এবং অনেকগুলো মাছের প্রজেক্ট, সেখানে বিশাল গন্ডগোল লেগে গেছে মারামারি। এতক্ষণ মামুন আর তার লোকদের নিয়ে সামলেছে তাদের, এখন তার সঙ্গে যোগ দিয়েছে তোফায়েল। মিনিট 40 আগে তিনি উপস্থিত হয়েছেন সেখানে। গ্রামবাসীদের দেখেই বোঝা যাচ্ছে তারা চরম ক্ষিপ্ত। এক একজনের চোখ থেকে বের হচ্ছে অগ্নিশিখা। পালোয়ান গোছে লোকগুলো তাদেরকে থামাতে ব্যস্ত, কিন্তু এতগুলো মানুষের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। মামুন ভয়ে নিজেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। তোফায়েল চেয়ারম্যান ঘামছেন। ফিসফিস করে মামুনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, হঠাৎ কইরা এরা খেপাইয়া গেছে কেন কও তো? বুঝতে পারতেছি না, গতকাল পর্যন্ত তো সব ঠিকঠাক হয়ে আসছিল, তাহলে আজ কি হইল? আমাদের ব্যবসা তো লাঠি উঠবো, মান সম্মান সব শেষ হইয়া যাইতেছে। গ্রামবাসীরা বিপক্ষে গেলে গাতো টিকতে পারবো না। আব্বারে খবর দিছি, উনি কইছে আইতাছে, দেহি আব্বা আইয়া কি করে। তোফায়েল কিছুটা হলেও শান্ত হলেন। দূরে দাঁড়িয়ে চিৎকার করছে গ্রামবাসীরা। কোনো ফাঁক ফোকর পেলেই যেন ঝাঁপিয়ে পড়বে তোফায়েল এবং মামুনের ওপর। হিংস্র হায়নার মতো ছিঁড়ে খাবে তাদের। কয়েক মুহূর্ত পরে উপস্থিত হলেন নেওয়াজ মির্জা। সবার খ্যাপাটে মুখশ্রী দেখে চমকে উঠলেন। এগিয়ে এসে মামুনের উদ্দেশ্যে প্রশ্ন করলেন, হ্যাঁরা খ্যাপছে কেন? এতদিন হেগো ধানের জমি, মাছের প্রজেক্টও আমরাই দখল কইরা খাইছি আব্বা, তার লাইগা খেইপা গেছে, প্রতিবাদ করতে আইছে। কষ্কি এত বছর এই সাহস কই আইছিল? ষড়যন্ত্র অনেক আগে থাইকাই হইতেছিল আব্বা, শুধু আমরাই টের পাই নাই। ওগো হালকা ভাইবা সাইরা দিছিলাম। এক একটারে দেখছেন কেমন হিংস্র লাগতেছে, ছাড়া পাইলেই আমাগো অবস্থা খারাপ। তোফায়েল সহমত পোষণ করে বললেন, মামুন ঠিকই কইছে, আমি আমার শহরের বাড়ি তো গেলাম গা, পরিবেশ ঠান্ডা হইলে না হয় আবার আমু, তোমরাও বাড়িতে যাও গা। নেওয়াজ মির্জা আশ্চর্য হলেন তোফায়েলের কথায়। চাপা স্বরে বললেন, কি কও এইগুলা? আমাগো বিপদে ফালাইয়া তুমি চইলা যাইবা চেয়ারম্যান? নিজে বাসলে বাপের নাম, আর তুমি তো সেইখানে আমার কিছুই না। মনে মনে কথাটা বললেন তোফায়েল। তাদের সামনে নিজেকে যথেষ্ট সামনে নেওয়ার চেষ্টা করে বললেন, কইলাম না তোমরা বাড়িতে যাও। নেওয়াজ হতভম্ব হয়ে গেলেন। এই লোক তো চরম স্বার্থপর। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অনেক চেষ্টার পর চেয়ারম্যান এবং নেওয়াজ মির্জার লোকগুলোকে পিটিয়ে আহত করে গ্রামের লোকেরা ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। ইফাত এবং পায়রার প্রেমিক ব্যাঘাত ঘটা ইসমে তারা ঝাঁঝালো কণ্ঠে পুত্র এবং পুত্রবধূকে নিচে ডাকেন দুপুরে ভোজনের জন্য। মায়ের ডাক কানে আসতে পায়রাকে ছেড়ে দিল ইফাত। জোরে জোরে নিঃশ্বাস ফেলল পায়রা। প্রাণ পাখি যেন এতক্ষণ বাদে ফিরে এলো। ছোট্ট টেবিলের উপর রাখা পানির গ্লাসটি সম্পূর্ণ পানি এক নিমেষেই পান করে। ইফাত নিজের চুল ঠিক করতে করতে মুচকি হেসে বলল, বেঁচে গেলে কবুতর। পায়রা ঘোমটা টেনে মুখ বাঁকায় রাগান্বিত স্বরে বলে ওঠে, অসভ্য লুচ্চা একটা। কথাটা শেষ করে নিচে যাওয়ার জন্য পা বাড়ায়। বাড়িতে আজ ইফাত ছাড়া কোনো পুরুষ নেই। খাবার টেবিলে যেতেই আরও কয়েকটা নতুন মুখ দেখতে পেল পায়রা। আমিনার মা কোহেলি ইসমে তারা মিলে সব খাবার টেবিল সাজিয়ে রেখেছে। ইফাত চেয়ার টেনে বসলো। পায়রা দাঁড়িয়েছে কোহেলির ঠিক পাশ ঘেঁষে। চেয়ারে বসা একজন মহিলা বলে উঠলেন, এই ইফাতের বউ। ইসমে তারা মুখ আধার করে উত্তর দিলেন, হ। মহিলাটি মৃদু হেসে পায়রার উদ্দেশ্যে বললেন, আমি তোমার চাচি শাশুড়ি লাগি, বিয়ার সময় আইতে পারি নাই, জরুরি কাম আসিল, তাই আইস চইলে আইসি নতুন বউ দেহার লাইগা।
পায়রাও প্রতি উত্তরে জোরপূর্বক হাসল। মহিলাটি এবার মুখ বাঁকিয়ে বললেন, বউ তো মাশাল্লাহ ভালোই দেখতে, তাইলে অমনি শাকচুন্নির লগে তুলনা দিলেন যে ভাবি। কথাটা কর্ণপাত হতেই অপ্রস্তুত হয়ে গেলেন ইসমেতারা। আমতা আমতা করতে লাগলেন। ইফাত চোখ মুখ কুচকে মায়ের দিকে তাকিয়ে আছে। মাহবুবা ঠাট্টার ছলে বললেন, ওর নিজের বিশ্ব সুন্দরী মনে করে তো, তাই ওর কাছে সব চেহারাই শাকচুন্নি লাহান লাগে। মহিলাটি মাহবুবার কথায় হাসলেন। ইসমেতারা বেশ লজ্জিত হলেন। সকলের সামনে চুপচাপ খেতে বসে পড়লেন। কণ্ঠে চাপা ক্ষোভ নিয়ে বললেন, ছোট বউ, তুমি আজ পরিবেশন করো। ইফাত তৎক্ষণাৎ বিপরীতে বলে উঠল, ও একা পারবে না, আপা ওকে একটু সাহায্য করো তো। আমিনার মা মাথা নাড়িয়ে পায়রার হাতে হাতে সাহায্য করতে লাগলো। রাগ তরতর করে বৃদ্ধি পাচ্ছে ইসমেতারার। ছেলের বউ বাড়িতে আসার পর থেকে শুধু অপমানিত হতে হচ্ছে ওনাকে। মনে মনে বললেন, এই মেয়েকে তো আমি দেখে নিব। কোহেলি শুধালো, আপনার কি গলা ধরেছে ছোট মা? হঠাৎ কইরা গলা ধরছে কেন? কোনো কিছু না ভেবেই পায়রা আচমকা বলে উঠল, যাদের মনে শয়তানি, যারা বেশি ঝগড়া করে, কচু খেলে তাদেরই গলা ধরে। এমন একটি কথায় সবাই হা করে তাকিয়ে আছে পায়রার দিকে। সবার এমন চাহনিতে থতমত খেয়ে যায় পায়রা। মনে পড়ল ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। কথাটা চাপা দেওয়ার জন্য জোরপূর্বক হেসে বলল, আমি না, আমার মা বলেন, আপনি একটু লেবু চিপে খান আর গলা ধরবে না। ইসমেতারা আর রাগ সামলাতে পারলেন না। মেয়েটা আমাকে ঝগড়টে বলল, আমাকে আমার মানে শয়তানি। বিড়বিড় করতে করতে আবার খাবার টেবিলে উঠে দাঁড়ালেন। মাহবুবা হেসে বললেন, আমার মায়াও কইতো, আজই মায়ার কথার লগে মিল খুঁজা পাইলাম। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ঘরে চলে গেলেন ইসমেতারা। মাহবুবা বেগম এবং ওনার দুই জা দুজন মিলে সশব্দে হেসে উঠলেন। স্ত্রীর পানে আর চোখে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইফাত। রাত 10টায় বাড়ি ফিরে নেওয়াজ মির্জা এবং মামুন। শরীরে তাদের অজস্র আঘাতের চিহ্ন, কপালে হাতে পায়ে ব্যান্ডেজ করা, ব্যান্ডেজের ওপর দিয়ে রক্ত ভাসমান। বাড়িতে এক প্রকার কান্নার রোল পড়ে গেছে। লোকেরা তাদেরকে ধরাধরি করে বাড়ি দিয়ে গেছে। ইসমেতারা স্বামীর আহত স্থানে দৃষ্টি নিবদ্ধ করে মরা কান্না জুড়ে দিয়েছেন। স্বামীর পানে কোনো খেয়াল নেই মাহবুবার। তিনি অতি ব্যস্ত ছেলের চিন্তায়। একটা মাত্র ছেলে ওনার, তার উপর আজ আধমরা অবস্থা। এই ছেলেটাকে আঁকড়ে ধরেই তো হাসি মুখে বেঁচে আছেন তিনি। চোখের পানি আজ শাড়ির আঁচলে মুছে স্বামীর উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠলেন, আপনার সমস্যা কি কইবে আমারে? কেন আমার পোলাটার জীবন নষ্ট করতেছেন? আপনি কেমন বাপ? হ্যাঁ, সব সময় শুধু একপাক্ষিক ভালোবাসাই দেখা গেলা আর খারাপ বানাইলে আমার পোলারে। স্ত্রীর এমন আচরণে ভরকে গেলেন নেওয়াজ মির্জা। মামুন বিরক্ত হয়ে বলল, হ্যাঁ আম্মা, থামেন তো, কি কন এইগুলো? তুই চুপ থাক। সারাক্ষণ বাপ বাপ কইরা জীবনটা এই অবস্থা বানাইছিস। বোঝস না তোর এই বাপ তোরে শুধু নিজের কামে ব্যবহার করে? হঠাৎ করে তোমার মাথায় এসব ঢুকলো কেন? আব্বা অসুস্থ, এই সময় এসব কি কও? কি কই বুঝোস না? ছোট থেকে তোরে যখন স্কুলে পাঠাইলাম, তোর বাপ তা সহ্য হইল না, তোরে দিল না আর স্কুলে যাইতে। বড় হইয়া পর যুক্ত করলো নিজের খারাপ কামে। কোনো বাপ এসব করতে পারে? দেখছিস আজ কি অবস্থা হয়েছে তোর। যদি বড় কিছু হইয়া যাইতো, যারা এই কাম করছে তারা যে এরপর আর কখনো এমন করব না তার কোনো গ্যারান্টি আছে? নিজের ছোট পোলারে তো ঠিকই উচ্চশিক্ষিত করছে, কই তারে তো এইসব কামে জড়ায় নাই। মামুন থেমে গেল। বলার মতো কিছু নেই। মা তো মিথ্যে কিছু বলছে না। ছেলেকে চুপসে যেতে দেখে অবাক হলেন নেওয়াজ মির্জা। মামুন স্ত্রীর উদ্দেশ্যে বলল, আমারে একটু ধরবা, ঘরে যাবো। কোহলি দ্রুত এসে স্বামীকে ধরল। ডান হাত নিজের কাঁধে রেখে তাকে ধরে নিয়ে যেতে লাগলো ঘরে। ইফাত দূরে দাঁড়িয়ে চুপচাপ অবলোকন করছে সে দৃশ্য। মাহবুবা বেগম যে তাদের কাউকে সহ্য করতে পারে না তা ইফাতের ভালো করেই জানা। ইসমেতারা রাগান্বিত কণ্ঠে বললেন, দেখতেছ মানুষটার শরীর অবস্থা খারাপ, তার উপর তুমি এমন করতেছো কেন? মাইরা ফেলার ইচ্ছা জাগছে? তেতে উঠলেন মাহবুবা। ধমকে বলে উঠলেন, একদম মাঝখানে কথাও কইবি না তুই। তোর লাইগাই আজ আমার এই অবস্থা। তুই এই সংসারে পা রাইখাই আমার জীবন ধ্বংস করছস, সব কায়রা নিছস আমার কাছ থেকে। তারপরেও তোরে আমি কিচ্ছু কই নাই। শেষে আমার পোলাটার প্রতি হিংসা তোর। আমার পোলাই কি ক্ষতি করছে তোর?
ওর মনে তো কোনো হিংসা নাই। বড় ভাইয়ের মতো সব সময় ইফাত ইরার প্রতি দায়িত্ব পালন কইরা গেছে, এমনকি তোরেও ও মা কইয়া ডাকে। চুপ হয়ে গেল ইসমেতারা। নেওয়াজ মির্জা নিম্ন স্বরে শুধালেন, হঠাৎ কইরা তোমার কি হয়েছে বড় বউ? এমন করতেছো কেন? কিসের পোলার ক্ষতি চাই আমি? হাসান, 2 বিয়া করছেন কিছু কই নাই, এখন অধিকার আপনার আছে, কিন্তু 2 বইয়ের প্রতি যে সম্মান দায়িত্ব পালন করতে হয় সেই কথা কি জানেন না? কিন্তু না, আপনি দায়িত্ব পালন করেন নাই। দ্বিতীয় বিয়ে কইরা আমার খোঁজ খবর নিয়েই ভুইলা গেলেন। এক ছাদের নিচে থাকি, অথচ আমার প্রতি নাই কোনো খেয়াল, নাই কোনো ভালোবাসা। শুধু পোলাডার মুখের দিকে তাকাইয়া সবকিছু সহ্য কইরা এই বাড়িতে পইরা আছি। অহন সেই পোলাটাও আমার কাছ থেকে কাড়ায় নিতে চান। সবাই ঠিকই কয়, আপনে একটা অমানুষ। মুখ ঝামটা মেরে স্থান ত্যাগ করলেন মাহবুবা। মনের কোটরে অনেক বছর ধরে ক্ষোভ জমে আছে স্বামীর প্রতি। আজ কিছুটা হলেও সাহস করে সেই ক্ষোভ প্রকাশ করতে পেরেছেন তিনি। নতুন বউ হয়ে যখন মির্জা বাড়িতে পা রেখেছিলেন মাহবুবা, তার সপ্তাহখানেক পরেই শাশুড়ি ওনার হাতে তুলে দেয় সংসারের চাবি। তখন তিনি ছিলেন 15 বছরের এক কিশোরী। একটানা 9টা বছর এই সংসার তিনি একা হাতে সামলান। শেষে একটা বাচ্চার জন্য ওনাকে বন্ধা উপাধি দিয়ে দ্বিতীয় বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়ি ফেরেন নেওয়াজ মির্জা। কত যে তাহাজ্জুদে বসে চোখের পানি ফেলেছেন মাহবুবা হিসেবে নেই তার। মাতৃত্বের স্বাদ পাওয়ার জন্য কত দোয়াই না করেছিলেন রবের নিকট। পরিশেষে ওনার দোয়া কবুল হয় বছর খানেক পর। এই বন্ধা উপাধি পাওয়ায় নারী বাচ্চা জন্ম দিয়ে চমকে দেয় সবাইকে। সেদিন কি খুশি না হয়েছিলেন নেওয়াজ মির্জা। পুরো ইউনিয়নে জোরে মিষ্টি বিলিয়েছেন। ঠিক সেই সময়টাতে সুযোগ বুঝে সবকিছু কেড়ে নেয় ইসমেতারা। মাহবুবা হয়ে ওঠেন একা। তারা কয়েক বছর পর যখন সতীনের ঘরেও এক ফুটফুটে ছেলের জন্ম হয়, তখনই আবারও হয়ে ওঠেন স্বামীর অবহেলার পাত্রী। কি নিদারুণ কষ্ট! নারী সব কষ্ট সহ্য করতে পারলেও প্রিয় মানুষের দেওয়া কষ্ট কি সহ্য করতে পারে না। ভেঙে পড়ে ভিতরে ভিতরে, যা কখনো কেউ আজ করতে পারে না। নেওয়াজ মির্জা শরীরের সমস্ত ভার ছেড়ে দেয়, সোফা এলিয়ে দিলেন দেহখানা। আজ তিনি অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে। এতদিন শুধু বাইরের মানুষের কাছে ছিলেন অপরাধী, আজ নিজের ঘরে নিজের স্ত্রীর কাছে। মামুনকে শুইয়ে দিল কোহেলি। কোথাও যাওয়ার জন্য পা বাড়াতেই ব্যথায় জর্জরিত হাত দিয়ে স্ত্রীর হাত টেনে ধরল মামুন। বলল, কই যাও বউ? আমার পাশে একটু বসো না, মাথাটা খুব ব্যথা করতেছে, একটু টিপা দেবা? কোহেলি হেসে উত্তর দিল, দিচ্ছি। আসলে সোফার উপরে আপনার ওষুধগুলো পড়ে আছে, আনতে ভুলে গেছিলাম, তাই সেগুলো আনতে যাচ্ছিলাম। পরে আইও নে, এখন বসো আমার পাশে। আর কথা বাড়ালো না কোহেলি। বসে পড়লো স্বামীর শিওরে। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ফাঁকে ফাঁকে চুলে বেলে কেটে দিচ্ছে। খুব মায়া হচ্ছে স্বামীর এমন অবস্থা দেখে। ভয় নিয়ে নম্র কণ্ঠে বলল, অন্যের জিনিস মেরে ধরে খাওয়া ছেড়ে দিন না। কেন এসব করতে হবে? ভালো কাজের কি অভাব পড়েছে বলুন? এগুলো করা তো পাপ। আপনার কিছু হলে আমার আর মায়ের কি হবে বলুন তো? আধ বোঝা চোখ জোড়া খুলে স্ত্রীর মুখশ্রীতে তাকালো মামুন। দীর্ঘশ্বাস ফেলে বলল, আব্বার কথা অমান্য করার সাহস আমার নাই। তাই জন্য জেনে বুঝে খারাপ কাজ করবেন? মামুন চুপ করে রইল। কি বা বলবে সে? কম অপরাধ তো আর করেনি এই ছোট্ট জীবনে। বাড়ি ফিরতে আজ একটু দেরি হয়ে গেছে আতিফের। সদর দরজায় স্ত্রীকে দেখে চমকায়। ভেতরে প্রবেশ করে মুচকি হেসে শুধায়, ইরাবতী আজ এত সেজেছে কেন? এরা লাজুক হেসে মাথা নুয়ে স্বামীকে পার করে চলে গেল ঘরে। পাশের ঘরে শ্বশুর শাশুড়ির এতক্ষণে ঘুমের রাজ্যে তলিয়ে গেছে। ঘরে এসে চমকের পরিমাণ বৃদ্ধি পেল আতিফের। পুরো ঘর বেলুন এবং ফুল দিয়ে সাজানো। ভ্রুজোড়া কুচকে ইরার মুখশ্রীতে তাকালো আতিফ। জিজ্ঞেস করলো, আজ কি কোনো বিশেষ দিন? ওপর নিচ মাথা নাড়ালো ইরা। দৃষ্টির মেঝেতে নিবদ্ধ। স্বামীর মুখের দিকে তাকাতে পারছে না লজ্জায়। শাড়ির কয়েকটা বোতাম খুলে আতিফ এগিয়ে গেল স্ত্রীর অতি নিকটে। জড়িয়ে ধরল কোমর। কপালে চুমু খেয়ে শুধালো, কি দিন বলো? আগে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করব কেন? করো না। আতিফ চোখ বন্ধ করে নিল। ইরা শক্ত করে জড়িয়ে ধরল স্বামীকে। কম্পিত কণ্ঠে বললে উঠল, আমাগো মধ্যে নতুন অতিথি আইতেছে। তুমি বাবা হইবা আর আমি মা। নিজের থেকে ইরাকে সরিয়ে নেয় আতিফ। চমকায়িত আঁখি নিবদ্ধ করে স্ত্রীর আঁখিদ্বয়ে। বুকের ভেতর ভয় হানা দেয় ইরার। প্রশ্ন করে,
তুমি খুশি হও নাই? চোখজোড়া ভিজে ওঠে আতিফের। আচমকা কোলে তুলে নেয় স্ত্রীকে। এরা ভরকে গেল স্বামীর এহেন কাণ্ডে। আতিফ আনন্দিত উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, কি একটা সুসংবাদ দিলে ইরাবতী। আমার না কেমন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। এটাই কি বাবা হওয়ার সেই অনুভূতি? বাবা হওয়ার আনন্দ কি এমনই? অধরে হাসি ফুটে উঠল ইরার। আতিফ তার কানের লতিতে চুমু খেয়ে ফিসফিস করে বলল, তোমায় খুব ভালোবাসি ইরাবতী। আমিও। কথাটা বলেই স্বামীর বুকে মুখ লুকালো ইরা। স্ত্রীর লজ্জা পাওয়া দেখে মুচকি হাসলো সে। বলল, আমার লজ্জাবতী, আমার ইরাবতী। ঘরে ঢুকেই দরজা আটকে দিল ইফাত। বাবাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে তারপর নিজের ঘরে এসেছে সে। মুখখানায় চিন্তায় ভর করেছে। আশেপাশে নেই কোনো খেয়াল। চুরির ঝিনঝিনি শব্দে ধ্যান ভঙ্গ হলো। দৃষ্টি গেল বিছানায় বসে থাকা স্ত্রীর দিকে। পায়রা আরাম করে বিছানায় বসে আছে। শান্ত দৃষ্টি মেলে ইফাতের দিকে। ইফাত ভ্রু নাচিয়ে প্রশ্ন করল, এভাবে চুপটি করে বসে আছো কেন? বাসর করার ইচ্ছা জেগেছে মনে? অপ্রস্তুত হয়ে গেল পায়রা। সে তো এমনি এমনি বসে আছে, বাসরের চিন্তা তো মাথায়ও আসেনি। ইফাত এগিয়ে এলো, পাশে বসলো, মৃদু আওয়াজে বলল, তুমি চাইলে আমাদের প্রতিটা রাতই কিন্তু বাসর রাত হতে পারে কবুতর। তোমার স্বামী খুবই রোমান্টিক পুরুষ। শান্ত হৃদয় অশান্ত হয়ে গেল পায়রার। খুব ইচ্ছে হলো বিছানার বালিশটা ইফাতের মুখে ছুঁড়ে মারতে, কিন্তু তৎক্ষণাৎ কাজটি করতে পারল না সে। এই বিশালদেহী পুরুষের সঙ্গে তার মতো ছোটোখাটো মেয়ের পেরে ওঠা অসম্ভব ব্যাপার। পায়রাকে ভাবনার রাজ্যে ডুবে থাকতে দেখে নিঃশব্দে হাসলো ইফাত। শুয়ে পড়ল বিছানায়। আচমকা পায়রার হাত ধরে টেনে নিল নিজের কাছে, গুছিয়ে নিল সকল দূরত্ব। শুকনো ঢোক গিল পায়রা ভয়ার্ত কণ্ঠে বলল, ঘুমাবো আমি। তো ঘুমাও, নিষেধ করেছে কে? তুমি ছাড়ো আমায়। সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিল ইফাত। পায়রা হাঁপ ছেড়ে বাঁচল, সোজা হয়ে শুয়ে পড়ল। ইফাত তার জায়গা থেকে নড়ে উঠল, পায়রার উপর ঝুঁকে খানিকটা। ইফাতের তপ্ত নিঃশ্বাস পায়রা চোখে মুখে আলিঙ্গন করে অশান্ত করে দিল তার ব্যগ্র হৃদয়। ঠান্ডায় জমে গেল মুহূর্তেই, নড়চড়ও থেমে গেল। দেহখানা পুতুলের মতো এক জায়গায় সেটে রইল। ইফাতের হাত জোড়া বিচরণ করছে উদর জুড়ে। বক্ষে তার উন্মাদনা, স্ত্রীর নীরবতায় মন উঠেছে উৎফুল্ল। আচমকা নিজের ওষ্ঠদয় ডুবিয়ে দিল প্রিয়তমার ঘাড়ে। মিনিট চারেক পার হতেই সরে গেল। স্বাভাবিকভাবে জড়িয়ে নিল নিজের সঙ্গে। পায়রা এখনও ঘুরে আবদ্ধ। কি এক অনুভূতি! গলা শুকিয়ে গেছে খানিকক্ষণ আগে। এক ফোঁটা পানি চাইবার মতো জোর নেই কণ্ঠে। ইফাত পায়রার গালের সঙ্গে নিজেকে গাল ঘষল, আলতো করে চুম্বন এঁকে দিল গালে। বেশ কিছুক্ষণ নীরবতার পর বলে উঠল, সকালে উঠে বই খাতা এবং নিজের জামা কাপড় গুছিয়ে রেখো ব্যাগে। কেন? বাড়ি দিয়ে আসবো তোমায়। পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকবে। পায়রা ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করল, হঠাৎ এমন সিদ্ধান্ত কেন? এখানে থাকলে কি হবে? আমার চাকরিতে জয়েন করার ডেট এসে গেছে, তাই কালকের মধ্যেই ফিরতে হবে শহরে। এখানে থাকলে তোমার লেখাপড়া কিছুতেই হবে না, মা সারাক্ষণ খাটিয়ে মারবে। এর থেকে নিজের বাবা মায়ের কাছে থাকাটাই তোমার জন্য ভালো। ভেতরে ঢুকঢুকানি থেমে গেল। শান্তিতে ঘিরে রাখা মনে জমা হলো অভিমান শুধালো, ফিরবে কবে? ছুটি পেলে। মোবাইল তো আছেই, রোজ কথা হবে আমাদের। মন খারাপ করো না, আমি তো এখন তোমারই। তাই মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো রেজাল্ট করতে হবে তো, তাই না? যদি ভালো রেজাল্ট না করি তখন? রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিব। বলেই শব্দ করে হেসে দিল ইফাত। রাগ হলো পায়রার। বেশ কয়েকটা কিল ঘুষি মেরে শান্ত হলো। ইফাতের হাসি থেমে গেল। আবার স্ত্রীকে শক্ত করে আলিঙ্গন করলো। মোহ ভরা কণ্ঠে বলল, একটু আদর করে দাও না। কতগুলো দিন তোমার থেকে দূরে থাকতে হবে? পারবো না। কেন? এত জীবন কিভাবে থেকেছিলে, এখন এসে ঢং করছো? এত জীবন বউ ছিল না, তাই ওভাবেই মনকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু এখন তো বউ আছে, তাহলে এখন কেন সান্ত্বনা দিব? পায়রা প্রতি উত্তর করলো না। এখন কিছু বললেই নিজেকে লজ্জায় পড়তে হবে, তাই পাশ ফিরে চোখ জোড়া বন্ধ করে নিল। স্ত্রীর সারা শব্দ না পেয়ে মুচকি হাসলো ইফাত। গাড়ি আলতো করে চুমু দিয়ে ঘুমানোর উদ্দেশ্যে নিজেও চোখ বন্ধ করে নিল। সকাল হতেই পায়রাকে বাপের বাড়ি রেখে নিজের বাড়ি চলে আসে ইফাত। শিখা বেগম জোর করেই তাকে নাস্তা করিয়ে তারপর আসতে দিয়েছে। ট্রেতে খাবার সাজিয়ে স্বামীর জন্য ঘরে নিয়ে যাচ্ছিলেন ইসমেতারা। ছেলেকে সামনে পেয়েই থেমে গেলেন, প্রশ্ন করলেন, 2 দিন পর পর তোর বইয়েরা তো বাপের বাড়িতে কি?
নতুন বউ হইয়া আইছে, এখনো মাস পুরায়নি, এখনো এত উঠতেছে, লোকে কি কইব? সামনের মাস থেকে ওর পরীক্ষা শুরু, তাই আমি রাইখা আসছি। পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত বাপের বাড়িতেই থাক। বিয়ার পর মির্জাবাড়ির বোরা লেখাপড়া করে না, মাইয়া মানুষ এত লেখাপড়া কিসের? রোজগার তো আর করবো না। এই বিষয়ে আমি এ বাড়ির কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছি না। আব্বারে জানাইয়া দিও আমি শহরে চলে যাইতেছি, জয়েন হইতে হইব চাকরিতে। কস কি, তোর বাবার অসুখ আর তুই যাইবি গা? কুদ্দুস চাচা, লাঠি আলরা তো আছেই, ওগো লগে আমার কথা হইছে। যা ওষুধপত্র ডাক্তার দিছে তার সময় মতো খাওয়াইও, আর বাদ বাকি যা দরকার তা করে বইল আইনা দিব। কথাটা বলেই ঘরে চলে এলো ইফাত, আর বিলম্ব না করে গোসল করার উদ্দেশ্যে তোয়ালেটা নিয়ে তৎক্ষণাৎ বাথরুমে ঢুকলো। সেই সকালে ঘুম থেকে উঠেই স্বামীর সব জামাকাপড় গুছিয়ে রেখে দিয়েছে পায়রা। সপ্তাহখানেক পার হলো, নেওয়াজ মির্জার অবস্থা আগের তুলনায় বেশ ভালো, কিন্তু মনের অবস্থা করুন। সময়টা ওনার বড্ড খারাপ যাচ্ছে। থানায় জমি সংক্রান্ত অভিযোগ জানানোর পরেও কাজ না হওয়ায় ফয়সাল ইসলাম মামলা করে দিয়েছেন নেওয়াজ মির্জার নামে। ওদিকে ইউনিয়নের বেশ কয়েকজনও একই পথ অবলম্বন করেছে, মামলা করে দিয়েছে। মামুনের সঙ্গে এই 7 দিনে একবারও কথা হয়নি। তোফায়েলও গিয়ে বসে আছে নিজের শহরের বাড়িতে। চেয়ারম্যানের লোক আকবর খবর নিয়ে এসেছে। নেওয়াজ মির্জা তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। প্রশ্ন করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।